স্টার্ট। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা যে সাজেশন ক্লাসগুলো নিচ্ছি আজকে হিসাব বিজ্ঞানের 3 নাম্বার ক্লাস, ঠিক আছে। আমরা প্রিভিয়াস 2টা ক্লাসে কিন্তু প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি। এখানে কিছু কমপ্লেক্স কোশ্চেন ছিল, যেই প্রশ্নগুলো আমরা নর্মালি সলভ করতে গিয়ে অনেকটা ঝামেলায় পড়ে যায়, তাই না? সো দেখো, এই যে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 24 তারিখে, দেখবা যে এই ক্লাসগুলো থেকে কিন্তু ডিরেক্টলি কিছু কোশ্চেন হুবহু কমন থাকবে এবং কিছু কোশ্চেন ডিরেক্টলি কমন না থাকলেও আমি ক্লাসে যেভাবে বিশ্লেষণ করতেছি, ব্যাখ্যা করতেছি, হোপফুলি তোমরা ভালো করতে পারবা, ঠিক আছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা এদের কিন্তু বেশিরভাগই ক্লিয়ার আসে, অনেকে সেকেন্ড টাইমার আসছে, অনেকে হচ্ছে ঢাবি, তারপর আরও যেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা হয়েছে এখানে পরীক্ষা দিয়ে ফেলছো, তার মানে বেসিক কিন্তু মোটামুটি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ এতটুকু জানি। তবে এখন যেটা দরকার ভালো করার জন্য যে ওদের কোশ্চেন প্যাটার্নটা তুমি কতটুকু বুঝতেছো কিনা বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কতটুকু আইডিয়া আছে, এই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়েছে, সেলিম যুক্ত হয়েছে আমাদের সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবং অনেকে সালাম দিয়েছে ভাইয়া পুরা, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। তো আগামীকালকে আমাদের ক্লাস আছে হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস। এই ক্লাসটিতে কিন্তু আমরা ইনশাল্লাহ মোটামুটি সামারাইজ করার ট্রাই করবো এবং এতদিন যা পড়ালাম একসাথে সামারাইজ করে দিব, ঠিক আছে। পাশাপাশি তোমাদের জন্য যদি আমাদের পসিবল হয়, যেহেতু আমরা প্রায় 23 তারিখ পর্যন্ত ক্লাস রাখছি, তারপরে সুযোগ হলে আমরা একটা ম্যারাথন ক্লাস নিয়ে নিব। এবং এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটায় প্রায় 100-র মতো এমসিকিউ আছে। আমরা লাস্ট 2টা ক্লাসে প্রায় 30 থেকে 35টা মতো এমসিকিউ সলভ করছি। বাকি যে এমসিকিউগুলো আছে এগুলো সলভ করলে আশা করি এখান থেকে তোমার প্রায় দেখবা যে 70 থেকে 80% কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে, ডিরেক্টলি ইনডিরেক্টলি। ওকে, আমাদের সাথে রাখি যুক্ত হয়েছো, তার মানে এই পিডিএফটি নিতে হলে কিন্তু ক্লাসটি শেয়ার করতে হবে অ্যাটলিস্ট। তো যারা যারা যুক্ত হয়েছে ভাই আপুরা সবাইকে আবার ওয়েলকাম করছি। প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দেই, বন্ধুদের মাঝে শেয়ার করে দেই, যাতে করে তারাও ক্লাসটি করতে পারে। অনেকে আছে যারা কোনো ব্যাসে ভর্তি নাই, কোথাও পড়তে পারে নাই, বাসায় বসে বসে প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে এতটুকু হেল্প করো। ওকে, সো ভাইয়া ম্যারাথন ক্লাসকে হবে ভাই, এগুলো ধরো ম্যারাথন ক্লাস, লাগলে লাস্ট ক্লাস মানে আগামীকালকে যে ক্লাসটা হবে ওই ক্লাসটা আমরা বড় করে নিলাম, ঠিক আছে। কোনো সমস্যা নাই, ম্যারাথন বলো বা যাই দরকার আমরা তোমাদেরকে দিব এবং তোমাদের সাথে আমরা আসি, নিজেরা প্র্যাকটিস করো, তারপর প্রবলেম হলে তো আমরা আসি, ঠিক আছে। তো কাইন্ডলি প্রত্যেকে আমরা লাইভটি শেয়ার করে দিব। হ্যাঁ, ম্যারাথন নিলে অনেক ভালো হতো ইনশাল্লাহ। দেখি আমি একটু কথা বলি ইনশাল্লাহ, যদি পসিবল হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ নিব এবং তোমাদের আবদারটা রাখবো, হ্যাঁ, রিকোয়েস্টটা রাখবো। ওকে, সবাই একটু শেয়ার দেয় এবং বন্ধুদেরকে মেনশন দেই। সবাই একটু ডান লিখলে আমি ক্লাসটি শুরু করে দিব, সময় নিব না। এবং আজকে আমরা একটু দ্রুত যাব, বিকজ আজকে একটু বেসিক কোশ্চেন সলভ করাবো। কারণ হচ্ছে কি, আমরা লাস্ট কয়েকটা ক্লাসে কিন্তু বেসিক মোটামুটি ক্লিয়ার করে ফেলছি, এখন একটু দ্রুত যেতে পারবো। হোপফুলি তোমাদের বেসিক ক্লিয়ার আছে। ওকে, আমাদের জান্নাত শেয়ার ডান, বাকি যারা আছে একটু দ্রুত শেয়ার করে দেই, বন্ধুদের মাঝে শেয়ার করে দেই ফার্স্ট। ওকে, লাইভে একটা করে রিয়াকশন দিয়ে দাও, একটা রিয়াক্ট দিয়ে দাও ফার্স্ট। ওকে, পূজা, থ্যাংক ইউ। ওকে, শুরু করি তাহলে। তো দেখো, প্রথমে আমরা একদম ইজি একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি, 29 নম্বর কোশ্চেন, যে দুতরফা দাখিলা বলতে কি বোঝায়। তো এখন আমি শুধুমাত্র এই একটা প্রশ্নে সলভ করব না, এখানে আমরা দুতরফার সাথে রিলেটেড এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সবগুলাই ক্লিয়ার করব, ঠিক আছে। প্রথমত যেহেতু কোশ্চেনটা আসছে দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়, এটা আমি একটু শুরুতে বলি। তো দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা লেনদেনকে দুইটি পক্ষে কি করা, লিপিবদ্ধ করা, ডেবিট এবং ক্রেডিট, ঠিক আছে। ওকে, যারা যারা যুক্ত হয়েছে এখনও জয়েন করতেছো, ওয়ালাইকুম আসসালাম। সো ক্লাস শুরু হয়ে গেছে, আমরা ক্লাস কন্টিনিউ করি। যারা নতুন যুক্ত হয়েছো সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে শেয়ার করতে লাইভটি। ওকে, তার মানে ভাইয়া এই দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা লেনদেন, তোমরা জানো আমরা শুরুতেই ঘটনা থেকে চলে যাচ্ছি, একটা ঘটনা, এই ঘটনাটা যদি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো তাহলে, বা আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটা লেনদেন হবে। তার মানে প্রত্যেকটা লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করা অথবা দুটি পক্ষে বিভক্ত করাই হচ্ছে কি তোমার এই দুতরফা দাখিলা বলতে এটাকেই বোঝায় এবং এটাই দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা লেনদেনকে কি করা, দুটি পক্ষে লিপিবদ্ধ করা বা দুটি পক্ষে লিপিবদ্ধ করাটাই হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি। এখন আসি, যদি প্রশ্ন আসে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তোমরা সবাই জানো এই যে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তাহলে এই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে ভাইয়া
দুতরফা দাখিলা পদ্ধতি। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতির জনককে যদি প্রশ্ন আসে তাহলে হবে লুকা প্যাসিউলি। যদি প্রশ্ন আসে লুকা প্যাসিউলির ফুল নেম কি, তাহলে হবে ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিউলি। ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিওলি, এটা হচ্ছে লুকা প্যাসিউলির ফুল নেম। ঠিক আছে, যদি প্রশ্ন আসে যে হিসাব বিজ্ঞান দিবস কত তারিখে, তাহলে হবে 10ই নভেম্বর। ঠিক আছে, যদি কোশ্চেন আসে হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিউলি তিনি পেশায় কী ছিলেন, যদি প্রশ্ন আসে তিনি পেশায় কী ছিলেন, তাহলে হবেন গণিতবিদ। তাহলে কি হবেন? গণিতবিদ হবে। ঠিক আছে, এই পয়েন্টগুলো মনে রাখবা। ওকে, সো এখান থেকে কোশ্চেন আসলে এর বাইরে থেকে আসবে না। এছাড়া মনে রাখবা সনাতন পদ্ধতি হিসাব হচ্ছে, সনাতন পদ্ধতি দুই ধরনের, একটা ব্যক্তিবাচক আরেকটা হচ্ছে অব্যক্তিবাচক। ঠিক আছে, ব্যক্তিবাচক আবার দুই ধরনের, একটা নামিক আরেকটা হচ্ছে সম্পত্তিবাচক। এবং মনে রাখবা আধুনিক পদ্ধতি হচ্ছে 5 প্রকার হিসাবটা: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। ঠিক আছে, এখান থেকে আরেকটু মনে রাখবা বিপরীত হিসাব কোনগুলা। ঠিক আছে, এক্সাম্পল সহকারে দেখবা যে ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তারপর আরেকটা পয়েন্ট আছে, দুতরফা দাখিলা পদ্ধতি বলতে আমরা বুঝাচ্ছি ডেবিট ক্রেডিটকে, কিন্তু একটা হিসাব কিন্তু 3টা জের প্রকাশ করতে পারে, একটা হিসাব কিন্তু 3টা জের প্রকাশ করতে পারে। এটা হচ্ছে ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের। সো হোপফুলি এই যে দেখো আমরা কিন্তু একটা এমসিকিউ সলভ করতেছি না, এটার সাথে রিলেটেড যত তথ্য আছে তোমার যেভাবে কোশ্চেন আসতে পারে পুরোটাই কিন্তু আমরা এখানে দেখাই দিছি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কি না একটু বলি, আর সাথে সাথে নোট ডাউন করে ফেলবো, যেই পয়েন্টে তোমার কনফিউশন আছে সাথে সাথে ক্লিয়ার করবা। হ্যাভ ইউ গট ইট এভরিওয়ান? ক্লিয়ার? এটা বুঝতে পারছি সবাই? ওকে, সো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, শুধু একটা কোশ্চেন শিখলে হবে না, একদম রিলেটেড সব পড়তে হবে। এখন যেই বইটা আছে বইটার নামটা একটু মনে রাখবা, পরীক্ষা আসতে পারে, এবং এখানে স্পেলিংটা দিবে, কারণ বইয়ের নাম সবাই জানো, এখানে স্পেলিংটা ইম্পর্টেন্ট। অল ক্লিয়ার? সাবার রহমান, থ্যাংক ইউ। যেমন ধরো আমরা পড়ছি না যে বইটা তোমার, ঠিক আছে, যেমন সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। ঠিক আছে, এই যে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এটার 36টা অধ্যায় আছে। ঠিক আছে, এই অধ্যায়গুলোর নাম শিখে ফেলবা। সরি, অধ্যায়ের নাম শেখা লাগবে না, মানে স্প্রিংটা একটু মনে রাখবো, বইয়ের নামটা। ওকে, আর হিসাব সমীকরণটা একটু সবাই একদম A to Z ক্লিয়ার করে ফেলবা, হিসাব সমীকরণটা, এটাও ইম্পর্টেন্ট। এবার আমরা একটু জানবো হিসাব বিজ্ঞানের ইনপুট কী এবং আউটপুট কী, অর্থাৎ হিসাব বিজ্ঞানের ইনপুট কি আউটপুট কি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের উপাদান অথবা আসতে পারে কাঁচামাল কি, কাঁচামাল। ঠিক আছে, তাহলে ইনপুট হচ্ছে মূলত হিসাব বিজ্ঞান শুরু হচ্ছে কি ধারা, একটু আগে আমরা ক্লিয়ার করলাম, সেটা হচ্ছে লেনদেন ধারা। তাহলে ভাইয়া এই লেনদেনটা হচ্ছে একদম শুরুতেই আমার হিসাব বিজ্ঞান শুরু হচ্ছে ঘটনা থেকে লেনদেন, 1 নম্বর। তার মানে ইনপুট বা কাঁচামাল হচ্ছে লেনদেন, আর আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী। কারণ এই আর্থিক বিবরণী থেকে আমরা কি করতে পারি, আমরা জানতে পারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। কি জানতে পারি? এটা থেকে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, এবং এই আর্থিক অবস্থা থেকে যারা হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী আছে, যারা বহিস্থ ব্যবহারকারী আছে, ওকে সেলিম তো মাশাআল্লাহ গ্রেট, পুরো নাম লিখে ফেলছো, তাদেরকে আমরা একটা তথ্য সরবরাহ করি যে প্রতিষ্ঠানের একটা হিসাবকাল শেষে আর্থিক অবস্থা কেমন। ঠিক আছে, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন এটা জানার জন্যই মূলত আমরা আর্থিক বিবরণী তৈরি করে থাকি। এই যে দেখো হিসাব বিজ্ঞান যেহেতু তথ্য সরবরাহ করে, কাদেরকে করে? বাহ্যিক ব্যবহারকারীদের। কাদের করে? বাহ্যিক ব্যবহারকারীদের। ঠিক আছে, যেহেতু তথ্য সরবরাহ করতেছে এই জন্য হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। যদি কোশ্চেন আসে ভাইয়া পুরা যে হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয়, তাহলে হবে হিসাব বিজ্ঞান বহিস্থ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে, এই জন্য তাকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। ঠিক আছে, সবাই আনসার করতে পারতেছে আলহামদুলিল্লাহ। তবে এটার সাথে রিলেটেড যেই কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা নতুন যুক্ত হয়েছি কাইন্ডলি প্রত্যেকে ঝটপট লাইভটি শেয়ার করে দিব, প্রত্যেকেই। ওকে, মাহাদি হাসান D নাম্বার। এবং আমি যদি দেখি যে সবাই আজকে সবচেয়ে বেশি রেসপন্স করো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ম্যারাথন ক্লাস নিব, যদি সবাই চাই। ওকে, সবাই যদি চাই তাহলে আমরা ইনশাল্লাহ একটা ম্যারাথন ক্লাস নিব। এটা তোমাদের আজকে ইচ্ছার উপরে, এবং তোমাদের দেখি যে কতটুকু ইচ্ছা আছে এবং কতটুকু রেসপন্স করতে পারো, এটার উপরে বেস করে আমরা ইনশাল্লাহ একটা ম্যারাথন ক্লাসের আয়োজন করব। টপ আমরা 50 কোশ্চেন অ্যাটলিস্ট সলভ করে দিব তোমাদেরকে। ঠিক আছে, ওকে ওকে, সো এই জন্য আজকে দেখবো তোমাদের ইচ্ছার উপরে সম্পূর্ণটা ডিপেন্ড করবে।
কয়টা এমসিকিউ হয়েছে। এই বাকিগুলো কিন্তু আমরা আগে সলভ করছি, ঠিক আছে, আগের 2টা ক্লাস করে নিবা। বাকিগুলো কিন্তু আগের 2টা ক্লাসে আমরা করতেছি, এখানে এমসিকিউ মেটার না, এখানে কিন্তু আমরা হচ্ছে বেসিক্যালি এমনভাবে পড়তেছি যাতে তোমার এই টার্মগুলো থেকে কোশ্চেন কমন পড়ে যায়, এমসিকিউ ডাজেন্ট ম্যাটার। ওকে জি ভাইয়া দেন। মেহেদি হাসান, এটা এই জন্য তো দেখতে হবে যে তোমরা কতটুকু চাও, আগ্রহ কতটুকু আছে, শেয়ার মেনশন এই জন্য সর্বোচ্চ করতে হবে। পরেরটা 31 নম্বরটা, মেশিন সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান। যদিও কনসেপ্টটা খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে, ঠিক আছে ভাই। আপনার গত 2টা ক্লাসের পিডিএফ সবগুলো দেওয়া হয়েছে, একটা পিডিএফই তো, এটার মধ্যে আছে, আমি আপডেট করে দিতেছি আর কি। ম্যাথ কোশ্চেনগুলো 2টা থেকে কোশ্চেন আসবে, আমি 2টাই পড়াচ্ছি। একটু পরে ম্যাথ আসবে, এবং প্রিভিয়াস ক্লাসে একটু ম্যাথ বেশি প্র্যাকটিস করাইছি, এখন ধীরে ধীরে প্র্যাকটিস করাচ্ছি। তো এখান থেকে একটা কোশ্চেন কিন্তু থাকবে, যেমন ধরো একটা মেশিন, তোমরা সবাই জানো, এটা আমি অনেকবার বলছি, মেশিন একটা স্থায়ী সম্পদ এবং এটা একটা মূলধন জাতীয় ব্যয়, সবাই জানি। তার মানে এই যে দেখো, নীতিমালা থেকে কোশ্চেন চলে আসতে পারে, ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, মূলধন এবং মুনাফা জাতীয়। ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, মূলধন এবং মুনাফা জাতীয়, এটা বলো হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে? দেখি কার মনে আছে। ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, মূলধন এবং মুনাফা জাতীয় 2 ভাগে ভাগ করা হয় ব্যয়কে, এটা হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে? বলো। তার মানে ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, এটা হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে বলতে পারবো সবাই? দেখতে চাই। তার মানে ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, হ্যাঁ পেজ আছে মেহেদি, পেজ আছে ভাইয়া, পেজ থেকে দেখে নিবা। ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, ফার্স্ট আনসার করো, ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয় মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়, এটা হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে? সবাই ট্রাই করি, দেখি। এটা অপশন ছাড়া আনসার করতে হবে, অপশন নাই। ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয় মূলধন এবং মুনাফা জাতীয়, এটা হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুসারে? কোন ধারণা? ওকে, সো 31 হচ্ছে সি নাম্বার আনসার করতেছো, দেখতে পাচ্ছি। তারপর আমি একটু দেখি। তো এই যে মেশিন সংস্থাপন বাবদ ব্যয়, এটা মজুরি প্রদান 500 টাকা মজুরি হিসাবে ডেবিট করা হলে, তার মানে এই যে দেখো, মেশিন সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান 500 টাকা মজুরি হিসাবে ডেবিট করছে। এখন একটা স্থায়ী সম্পদ মেশিন, এই মেশিনটা ক্রয় করতে এটার সাথে আনুষাঙ্গিক যত খরচ হবে, এই খরচগুলোকে তোমার মেশিন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। মুনাফা জাতীয় খরচ হওয়া সত্ত্বেও এটাকে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে। সো রাখি সবার আগে আনসার করছো যে গোয়িং কনসার্ন অ্যাজামশন, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা হচ্ছে চলমান প্রতিষ্ঠানের ধারণা, বা ইংরেজিতে নাম লিখছে। থ্যাংক ইউ ভেরি মাচ, একটা ক্লাব রাখির জন্য সবার আগে আনসার করছো, মাশাআল্লাহ। পরীক্ষার হলে আপনি এভাবে পারতে হবে না। নুসরাত জাবিন, তোমারটা কিন্তু হয়নি, ডাজেন্ট ম্যাটার। আমরা এখানে শিখতেছি। টিনকু মহাজান চলমান প্রতিষ্ঠানের ধারণা, গ্রেট, থ্যাংক ইউ, অনেক দূরেতেও। ওকে, তাহলে ভাইয়া এই ব্যয়গুলোকে কিন্তু মূলধন জাতীয় ব্যয় হিসাবে নিতে হবে, বাট যদি এটার বাইরে থেকে আসে তখন কিন্তু হচ্ছে এটা মুনাফা জাতীয় হয়ে যাবে। তো দেখো, মজুরি হিসাবে ডেবিট করছে, লেখার কথা ছিল মূলধন জাতীয় ব্যয় হিসাবে, কিন্তু লিখছে মজুরি হিসাবে। তার মানে আমরা সবাই জানি না এরকম যে মূলধন জাতীয় ব্যয়কে যখন তুমি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখবা, মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখবা, তখন সেটা হয়ে যাবে কি ভুল? নীতিগত ভুল। আমরা তো এই বেসিক ডেফিনেশনে সবাই পারি যে মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়, অথবা মুনাফা জাতীয় ব্যয় হিসাবে যখন মূলধন জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়, তখন সেটাকে নীতিগত ভুল বলে। তবে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদি প্রতিষ্ঠানটা আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, এইটা মনে রাখবা, আসবাবপত্র ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয় অথবা কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে মাস্ট মনে রাখতে হবে যে ভাইয়া এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু স্থায়ী সম্পদগুলো কোনো স্থায়ী সম্পদ না, সেক্ষেত্রে কিন্তু কোনো ভুল হয় না। আমরা কিন্তু নীতিগত ভুলের ক্ষেত্রে জাস্ট এই একটা জায়গায় ভুল করি, ঠিক আছে, জাস্ট এই একটা পয়েন্টে ভুল করি, আর কোথাও কিন্তু ভুল করি না, ঠিক আছে। জারিন চৌধুরী, কে ভাইয়া নামাজে যাওয়ার টাইম হয়েছে, সো নামাজ পড়ে না, তাহলে আমরা কিন্তু এখন মানে এই ক্লাসে বিরতি দেওয়া সম্ভব না ভাইয়া, যদি হচ্ছে জামাত মিস করতে না তো তাহলে নামাজ পড়ে নাও। এবার চলে আসছে হিসাব বিজ্ঞানের ভিত্তি কি বা হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি। অলরেডি আমরা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে A to Z আলোচনা করে ফেলছি, তারপরও হচ্ছে এখানে কোশ্চেন আসছে হিসাব বিজ্ঞানের ভিত্তি কি। আমি জানি এটা সবাই আনসার করতে পারবা, তো সবাই একটু লিখে ফেলতে পারো। আমি একটু সমীকরণটা দেখাই দিচ্ছি। এই যে দেখো সমীকরণটা, A = L + ওই দুইটা পাশে কি থাকবে, দুইটা পাশে সমান থাকবে। A = L + P হতে পারে, তোমরা সবাই জানো, হ্যাঁ। A = L + SE হতে পারে, এটাও সবাই জানো,
হ্যাঁ, তারপর এ ইকুয়াল শুধুমাত্র ওই হতে পারে, এটাও মনে রাখবা। এ ইকুয়াল এল হতে পারে, এ মাইনাস এল ইকুয়াল ওই হতে পারে। হ্যাঁ, তারপরে এ মাইনাস ওই ইকুয়াল এল হতে পারে। এখন এই যে ওইয়ের উপাদান আমার চারটা, সি যোগ আর মাইনাস ই মাইনাস ডি, এটা হচ্ছে বর্ধিত রূপ। তোমরা সবাই জানো এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। কোশ্চেন আসতে পারে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটা, এটা থেকেও কোশ্চেন আসতে পারে। এটা একটু লিখে দিলাম, বিকজ এই কোশ্চেনটা কিন্তু আমরা জানি সবাই আনসার করতে পারবো, এই জন্য আমি হচ্ছে লিখে দিলাম না। ওকে, সো সবাই আনসার করতেছে, নুসরাত, তামান্না, সবাই গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। পরীক্ষার হলে গিয়ে জাস্ট এই কনফিডেন্সটাই লাগবে। দেখো আমরা সারা বছর পড়াশোনা করি, পরীক্ষার হলে গিয়ে হচ্ছে ভয় পায়, প্যানিক হয়ে যায়। এটা কেন? কারণ হচ্ছে কি, যাদের একটু ল্যাকিংস থাকে। ধরো তুমি একটা চ্যাপ্টার স্কিপ করছো, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এখন তুমি পরীক্ষার হলে যাওয়ার পূর্বে মাথার মধ্যে চিন্তা ভাবনা করতেছো যে এই টপিকটা তো আমি পড়লাম না, যদি এই টপিক থেকে কোশ্চেন চলে আসে তাহলে কি করব, তাহলে আমার কি চান্স হবে, একটা ভয় কাজ করে। বাট যার প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক ক্লিয়ার, তার ভয় কিসের? তার কনফিডেন্স থাকবে, সেলফ কনফিডেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে গিয়ে তুমি জাস্ট একটা টার্গেট করবা যে পরীক্ষার হলে আসছি, কোশ্চেন যেমনই হোক ডাজেন্ট ম্যাটার, আমার কাজ হলো সবগুলো আনসার করা। ঠিক আছে, মানে যেগুলো তুমি শিওর পারো ওইগুলো সব আনসার করা। এবং যদি একটু তোমার জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, যে কোশ্চেন অনেক বেশি কঠিন, সেক্ষেত্রে তুমি ধরো 100% যেগুলো পারো ওইগুলো দাগাবে, আর 50% যতগুলো পারো ওগুলো দাগাবে, দেন হচ্ছে আসবা। আর যখন দেখতেছো যে হচ্ছেই না, তুমি ধরো অর্ধেক কোশ্চেন আনসার করতেছো, পারছো, তখন তো হচ্ছে রিস্ক নিতে হবে। হ্যাঁ, তখন তো হচ্ছে সবগুলো দাগাতে হবে। ওকে, তো এটা হচ্ছে পরীক্ষার হলেই তোমার এই সিদ্ধান্তগুলো নিতে হবে। ওকে, সো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, নিচের কোন সমীকরণটি সঠিক নয়, এই টাইপের কোশ্চেন আসতে পারে। ওকে, সো তারপরে দেখো রেওমিল মিলকরণের ক্ষেত্রে যে ভুলগুলো প্রভাবিত হয় তা দেখো। রেওমিলের ভুল হচ্ছে প্রধানত দুই ধরনের, এটা আমরা এর আগেও লিখে দিচ্ছি। রেওমিলের ভুল হচ্ছে দুই ধরনের। আমরা একটু ফার্স্ট যাব, একটা হচ্ছে একতরফার ভুল, আরেকটা হচ্ছে দুতরফা ভুল। একতরফা ভুল আরেকটা হচ্ছে দুতরফা ভুল। হ্যাঁ, এই একতরফা ভুলগুলো মূলত রেওমিল মিলকরণে প্রভাব ফেলে। একতরফা ভুল কোনগুলো ভাইয়া? গাণিতিক ভুল, তারপরে যোগ বিয়োগের ভুল, তারপরে কার্যের ভুল, এইগুলা। আর এই দুতরফা ভুল আবার দুই ধরনের, একটা হচ্ছে নীতিগত ভুল, আরেকটা হচ্ছে করণিক ভুল। এই করণিক ভুলটা হচ্ছে আবার চারটা। এই করণিক ভুল কয়টা? চারটা। লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপরিক ভুল, ঠিক আছে, তারপর হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল। এখন দেখো এখানে প্রশ্ন আসবে যে কোন ভুলগুলো রেওমিল মিলকরণে প্রভাব ফেলে না। তার মানে আমরা জানি যে দুতরফা ভুল হচ্ছে দুইটা, নীতিগত ভুল, করণিক ভুল। এই একটা ভুলও রেওমিল মিলকরণে কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে, এইগুলো রেওমিল মিলকরণে কোনো প্রভাব ফেলবে না। একটা ভুলও রেওমিল মিলকরণে কোনো প্রভাব ফেলবে না। বুঝতে পারছি? তাহলে প্রভাব ফেলবে কোনগুলা? এই যে একতরফা ভুলগুলা, যেমন ধরো যোগ করতে ভুল করছো, কার্যের ভুল, গাণিতিক ভুল, এই ভুলগুলোর কারণে রেওমিল মিলবে না। এই ভুলগুলোর কারণে রেওমিল কি মিলবে না? ঠিক আছে, এই ভুলগুলোর কারণে রেওমিল মিলবে না। বুঝতে পারছি? এখন এই যে নীতিগত ভুলটা তো আমরা এর আগে পড়লাম, কিন্তু করণিক ভুল চারটা। লেখার ভুল, যদি লিখতে ভুল করে, 500 টাকার জায়গায় 5000 টাকা, 1 লক্ষ টাকার জায়গায় 1000 টাকা যদি লিখে ফেলে। খতিয়ান ভুক্তির ভুলটা কি ভাই? এক হিসাবের টাকা, রহিমের হিসাবের টাকা লিখছে করিমের হিসাবে, আক্কাসের টাকা লিখছে জাক্কাসের হিসাবে। ঠিক আছে, আক্কাসের টাকা লিখছে কি জাক্কাসের হিসাবে। এই যে এক হিসাবের টাকা আরেক হিসাবে লিখে ফেলে, তখন সেটা খতিয়ান ভুক্তির ভুল। বেতনের টাকা লিখছে ভাড়ার হিসাবে, মজুরির টাকা লিখছে বিজ্ঞাপন হিসাবে, এইগুলো সব খতিয়ান ভুক্তির ভুল। তারপরে পরিপূরক ভুল, যখন একটা ভুল ধারা আরেকটা ভুল সংশোধন হয়ে যাবে, যখন একটা ভুল ধারা আরেকটা ভুল সংশোধন হয়ে যাবে, তখন সেটা হচ্ছে তোমার পরিপূরক ভুল। একটা ভুল দিয়ে আরেকটা ভুল সংশোধন হয়ে গেলে সেটা পরিপূরক ভুল। ঠিক আছে, আর সর্বশেষ হচ্ছে বাদ পড়ার ভুল, যেটা হিসাব বিজ্ঞানের কোথায় লিপিবদ্ধ করা হয় নাই, কোথায় লিপিবদ্ধ করা নাই, সেটা হচ্ছে তোমার বাদ পড়ার ভুল। ঠিক আছে, আমরা সবগুলো আলোচনা করলাম। তাহলে রেওমিল মিলকরণের ক্ষেত্রে যে ভুল প্রভাবিত করে সেটা হচ্ছে তোমার এই যোগ বিয়োগের ভুল। এই ভুলগুলোর কারণে রেওমিল মিলবে না। আর রেওমিল মিলকরণের জন্য আমাদের একটা হিসাব নিয়ে আসতে হয়, ওই হিসাবটার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব, ঠিক আছে, অনিশ্চিত হিসাব। কি হিসাব? অনিশ্চিত হিসাব। আমরা রেওমিল মিলকরণের জন্য একটা হিসাব নিয়ে আসি, সেটা হচ্ছে অনিশ্চিত হিসাব। এই অনিশ্চিত হিসাবটা একটা অস্থায়ী হিসাব, এটা আমরা সাময়িক সময়ের জন্য নিয়ে আসি, এই জন্য এটাকে বলা হয় অস্থায়ী অথবা সাময়িক হিসাব। অস্থায়ী অথবা সাময়িক হিসাব অথবা নামিক হিসাব। ঠিক আছে, ওকে, আমরা কিন্তু এখানে একদম A to Z মোটামুটি ক্লিয়ার করলাম। আর তোমরা যদি বলো যে ভাইয়া আমাদের বেসিক ক্লিয়ার আছে, তাহলে আমি কিন্তু দৌড়াবো রকেটের মতো।
স্পিডে দৌড়াবো, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, জাস্ট বলবো আর কি, ঠিক আছে। ইমরান হোসেন কি লিখবো, এই যে এইগুলো হচ্ছে লিখে ফেলবা, যেটা যেটা আমি বলতেছি ধুমধারাক্কা লিখবে ভাই, দ্রুত নোট করতে হবে, লেখা যেমন হোক ডাজেন্ট ম্যাটার, ট্রাই করতে হবে, লিখতে হবে, লিখলে এটা হচ্ছে মাথায় থাকবে। দেখবো যে তুমি একটা বিষয় লিখলে ওইটা তুমি কিন্তু অনেক মনোযোগ দিয়ে লিখবা, যাতে ভুল ত্রুটি না হয়, তখন মাথায় অটোমেটিক সেভ হয়ে যাবে। তো দেখো যাদের স্বপ্ন আছে যে গুচ্ছ অধিভুক্ত 19টি বিশ্ববিদ্যালয় ছিল, এখন কিন্তু আরও একটা অ্যাড হয়েছে, নওগাঁ বিশ্ববিদ্যালয়। সো গোল্ডেন অপরচুনিটি তোমাদের জন্য। প্রায় আগে 2449টা সিট ছিল কমার্সের জন্য, এখন কথা আছে, এখন প্রায় 2500 প্লাস। তার মানে এই 2500 সিটের মধ্যে একটা সিট তোমার হবে না, এতটুকু ভরসা নাই, তুমি এত ধরে প্রিপারেশন নিতেছো। তো তোমাদের জন্য জাস্ট জিএসটি প্যাটার্নে আমরা একদম কী করতেছি এখানে দেখো, বাংলায় 10টি, ইংরেজিতে 10টি, হিসাব বিজ্ঞানে 12টি, ম্যানেজমেন্টে 10টি ক্লাস দিচ্ছি। কোর্স ফি মাত্র 1499 টাকা, 1499 টাকা তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এবং গিফট কোর্স হিসাবে আমরা আমাদের ফাউন্ডেশন বেসিক ক্লাসগুলো একদম সম্পূর্ণ ফ্রিতে দিব, যাতে করে তোমার হচ্ছে কি A to Z বেসিক ক্লিয়ার হয়ে যায়। যে বিষয়টা ইম্পর্টেন্ট, এখন তোমাদের অবশ্যই অনেক বেশি এক্সাম দিতে হবে। রাবির পরীক্ষা তোমার বেসিক ক্লিয়ার ভালো কথা, কিন্তু তুমি যদি রাবির প্যাটার্নে এক্সাম না দাও, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবা যে টাইম মেনটেন করতে প্রবলেম হচ্ছে, এবং তুমি কিন্তু ওদের প্যাটার্নের কোশ্চেনে পরীক্ষা না দিলে পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে সব কোশ্চেন নতুন, ঠিক আছে, স্ট্রাকচার বুঝতে হবে। তো তোমাদের জন্য এক্সাম থাকবে, ডেইলি থাকবে, উইকলি এক্সাম থাকবে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমরা গিফট কোর্স হিসাবে দিতেছি। ম্যাথ আইকিউর 5টি রেকর্ড ক্লাস আমরা দিয়ে দিব যাদের প্রয়োজন হয়। তো দেখো গোল্ডেন একটা অপরচুনিটি, সামনে তোমাদের 7 কলেজের পরীক্ষা হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে জানাত বলছে ডিটেলসে পড়ানো, আগে ডিটেলসে পড়াবো, তারপরে তোমাদের হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কিন্তু এখন পরীক্ষা হয়। তো এইগুলোর জন্য এই কোর্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার 7 কলেজ, যেটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে পড়ে, হ্যাঁ, এখনও তোমার হচ্ছে পুরোপুরি আমরা বলতে পারি না। তো এখানে কিন্তু তোমরা হচ্ছে কী করতে পারবা, ক্লাসগুলো করে উপকৃত হতে পারবা, ঠিক আছে। সো ডিসকাউন্টে ভর্তি চলছে 1499 টাকায়, দ্রুত ভর্তি হয়ে যাও, শেষটা অবশ্যই একদম রাঙিয়ে দিতে হবে, ঠিক আছে, যারা আমরা জিএসটিতে পরীক্ষা দিব। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া রেওয়া মিল কোন কাজটি করে? আজকে আমরা থিওরি থেকে কোশ্চেন বেশি সলভ করতেছি, লাগ ভাই, আবার পরবর্তী ক্লাসে অনেক ম্যাথ থেকে কোশ্চেন চলে আসতে পারে, এবং ম্যাথ এখানেও আসে, অনেকগুলো আসবে, প্রবলেম নাই। ওকে, সো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় রেওয়া মিল কাজ করে কোনটি? তোমরা সবাই জানো রেওয়া মিল হচ্ছে মূলত 2টা কাজ করে, একটা হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে। তাহলে রেওয়া মিলের প্রাথমিক কাজ হচ্ছে প্রাথমিক হচ্ছে তোমার গাণিতিক শুদ্ধতা যাচাই করা, গাণিতিক শুদ্ধতা যাচাই করা, গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এখন গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝাচ্ছে যে ডেবিট ক্রেডিট সমতাকরণ প্রমাণ করা, ঠিক আছে। আর মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। কি বলতো? আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা। যদি প্রশ্ন আসে, বিবরণী প্রস্তুতে সহায়তা করা, যদি প্রশ্ন আসে যে ভাইয়া এই মূল বা প্রধান উদ্দেশ্য কি, তাহলে হবে আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করা, অথবা আসতে পারে তথ্য সরবরাহকরণে সহায়তা করা, এটাও হতে পারে, ঠিক আছে। অথবা সংক্ষিপ্তকরণ করা, এই যে পূজা লিখছে দেখছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তার মানে সংক্ষিপ্তকরণ করা, এটাও কিন্তু একটা উদ্দেশ্য। ওকে, সব লুবানা আক্তার আনসার করেছে সি নাম্বার। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুতে বা তথ্য সরবরাহকরণে সহায়তা করে। যদি প্রশ্ন আসে যে তোমার আমরা রেওয়া মিলে কোন হিসাবগুলো নিয়ে থাকি, তাহলে হবে খতিয়ানের উদ্বৃত্ত বা জেরগুলো আমরা নিয়ে থাকি। তাহলে কোন হিসাবগুলো নিয়ে আমরা রেওয়া মিল তৈরি করি? খতিয়ানের উদ্বৃত্ত বা জের নিয়ে তৈরি করি। যদি প্রশ্ন আসে রেওয়া মিলে কোন হিসাবগুলো যায় না, পারবো? রেওয়া মিলে কোন হিসাবগুলো যাবে না, যদি কোশ্চেন আসে, পারবো কি? রেওয়া মিলে কোন হিসাবগুলো যাবে না, পারবো? ওকে, রেওয়া মিলে কোন হিসাবগুলো যায় না, আমরা পড়ছিলাম যে প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলের শত্রু। তার মানে যত তোমার বস্তু আছে, প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু, সমাপনীগুলো যাবে না। ধরো হচ্ছে মজুদ পণ্য, মণিহারি, এগুলো সব বস্তু না, যাবে না সমাপনীগুলো। আর টাকা, মনে করো ব্যাংক, প্রাপ্য হিসাব, তারপরে হচ্ছে কি হাতে নগদ, এই সবগুলো হচ্ছে কি টাকা, যাবে না কোনটা? প্রারম্ভিকটা। জাস্ট শর্টকাট ট্রিক্সে মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, মনে রাখতে হবে। তো আমরা এতটুকু ক্লিয়ার, যতটুকু বললাম, বলো ফার্স্ট ক্লিয়ার?
কি সবাই ঘুমিয়ে যাচ্ছি? হ্যাঁ, ক্লাসে এসে যদি ঘুমাও তাহলে কি হবে? সামনে পরীক্ষা, সিরিয়াসলি পড়তে হবে ভাইয়া। ওকে, যতক্ষণ পড়বা একদম পুরোপুরি মনোযোগ দিবা। ভাই তুমি 1 ঘন্টা পড়তেছে, 1 ঘন্টা সময় একদম পুরোপুরি পড়াশোনায় মনোযোগ থাকবে, অন্য কোনো দিকে না, ঠিক আছে? এবং টার্গেট করবা যখন যেই সাবজেক্টটা নিয়ে বসবা ওই সাবজেক্টে ধরো তুমি 5টা টপিক পড়বা, টাইম ডাজেন্ট ম্যাটার ভাই, 5টা টপিক A to Z কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তুমি ওই পড়ার টেবিল থেকে উঠবা না, ঠিক আছে? প্রিভিয়াসের কোশ্চেন একটু বেশি প্র্যাকটিস করো, হোপফুলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখবা তোমরা কমনও পাবে এবং টপ করতে পারবা, ইনশাল্লাহ টপ করতে পারবা। ওকে ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 35। এই প্রশ্নটা আমার মনে হচ্ছে যে এই টাইপের একটা কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক অনেক বেশি। 2/10 and 3 শর্তে 12,000 টাকা, হ্যাঁ, ফেরত এত টাকা, বাকি টাকা 7 দিন সময়ের মতো পরিশোধ করলে ভাটটা কত টাকা হবে? তো দেখো এটা তো সবাই জানো, 2/10 এটা মানে হচ্ছে 10 দিনের মধ্যে পরিশোধ করলে, 10 দিনের মধ্যে পরিশোধ করলে, 10 দিনের মধ্যে পরিশোধ করলে কি করবে? পরিশোধ করলে তোমার এখানে তারা 10% ভাটটা পাবে, 10%। আর এখানে N 30 ধারা বোঝাচ্ছে এই 30 দিনের মধ্যে অবশ্যই কী করতে হবে? অবশ্যই পরিশোধ করতে হবে, 30 দিনের মধ্যে মাস্ট পরিশোধ করতেই হবে, অবশ্যই 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতেই হবে, মাস্ট, ফরজ। প্রারম্ভিক টাকা সমাপনী বস্তু রেওয়া মিলে শত্রু, ইয়েস, জাস্ট এই ছোট্ট লাইন ধারা মনে রাখতে পারবে এবং কোনো কনফিউশন থাকবে না, কোনো কনফিউশন ভয় ছাড়াই তুমি কি করতে পারবা? ইজিলি আনসার করতে পারবা, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে? তাহলে এটা ধারা এটা বোঝা, যদি একটু চেঞ্জ করে দিত, ধরো 3/15 15 দিনের মধ্যে পরিশোধ করে 3% ভাট্টা দেওয়া পাবে। আর অ্যান্ড যদি থাকতো 45, তাহলে 45 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। তো ক্রয় কত আছে ভাইয়া? 12,000, লিখলাম 12,000। তারপর ফেরত আছে 2,000, এই 12 থেকে 2 বাদ দাও, দিলাম বাদ, তাহলে কত থাকে? 10,000। এই 10,000 টাকা, এটার উপরে দেখো ওরা বলছে বাকি টাকা 7 দিন সময়ের মধ্যে পরিশোধ করছে। তার মানে 7 দিনের মধ্যে যেহেতু পরিশোধ করে দিচ্ছে ভাইয়া পুরা, অবশ্যই সে কিন্তু 2% ভাটটা পেয়ে যাবে, ঠিক আছে? যেহেতু 7 দিনের মধ্যে পরিশোধ করছে তাহলে সে কিন্তু অবশ্যই 2% ভাটটা পাবে। তাহলে ভাই এই যে দেখো এখানে এই 10,000 টাকা, এটার যদি আমরা 2% বের করি তাহলে কত হবে? এখানে হয় কত টাকা? 200 টাকা। কত হয়? 200 টাকা, বুঝতে পারছি? 200 টাকা, তাহলে কত টাকা হলো? 200 টাকা। এই 200 টাকা সে ভাটটা পাবে। যদি কোশ্চেন আসে যে তাহলে কত টাকা পরিশোধ করতে হবে, সামিয়া আফরিন বলো, যদি আসে যে তাকে কত টাকা পরিশোধ করে দিতে হবে, কত টাকা পরিশোধ করতে হবে, যদি আসে কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে তোমার অবশ্যই এখানে দিতে হবে যে এই 10,000 থেকে 200 টাকা মাইনাস করলে 9,800 টাকা তাকে পরিশোধ করতে হবে। কত টাকা? এই যে 9,800 টাকা তাহলে পরিশোধ করতে হবে। তাহলে পরিশোধ করতে কত হচ্ছে? এই পরিশোধ করতে হবে 9,800 টাকা, এই পরিশোধ করতে হবে 9,800 টাকা। গট ইট অর নট? হ্যাভ ইউ গট ইট অর নট? এই 200 টাকা ভাটটা পূজা, আমি বলছি কত টাকা পরিশোধ করতে হবে। কোশ্চেনটা কিন্তু একটু এক্সচেঞ্জ করে আসতে পারে না? অবশ্যই আসতে পারে, তখন কিন্তু তুমি ভুল করে ফেলবা। সো বি কেয়ারফুল। এই তো রাখি সবার আগে আনসার করছে, রাখি কিন্তু ভালোই মোটামুটি। রাখি পরীক্ষার হলে গিয়ে হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে, নিজের উপর সেলফ কনফিডেন্স থাকতে হবে। এই যে মেয়েরা এত পড়াশোনা করে, রেগুলার পড়াশোনা করে, এরা ধারাবাহিকভাবে, কিন্তু পরীক্ষার আগে গিয়ে হচ্ছে কি হয়ে যায়? প্যানিক হয়ে যায়, হ্যাঁ, ভয় পায়। এইটা করা যাবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে। এতদিনের পরিশ্রম বৃথা কোনোভাবে যাতে না যায় এবং বৃথা যেতে দেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য নিজের কোথায় ল্যাকিংস আছে, কী করলে ভালো করতে পারবো, এইগুলা এখন থেকে কী করতে হবে? খুঁজে বের করতে হবে এবং প্র্যাকটিস করে ইউজ টু হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাতিহা নূর 9,800 টাকা। লুবানা, ইয়েস, গ্রেট। ওকে, সো হোপফুলি শেষটা সবার অনেক সুন্দর হবে, ঠিক আছে? সো আল্লাহ কিন্তু তোমরা জানো ওই যে কিছু কিছু বিষয় অনেক সময় আমরা অনেক হতাশ হয়ে যায় যে এটা পেলাম না, এত পরিশ্রম করলাম, এটা পেলাম না, এই জন্য। বাট ওইটা তোমার জন্য কিন্তু কল্যাণকর ছিল না, ঠিক আছে? তুমি যেটা পছন্দ করতা, হয়তো তোমার জন্য যেটা বেস্ট, যেটা তোমার জন্য কল্যাণকর, যেটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, পারফেক্ট হবে, তোমার সাথে, তোমার লাইফের সাথে যেটা পারফেক্টলি যায়, সেটাই তুমি পাবে, ঠিক আছে? এবং এক সময় ভাববা যে ওইটাই রং ছিল, ওইটা পাইলে হয়তো আমার লাইফ বা আমি আমার লাইফে এখানে আসতে পারতাম না, এটা এক সময় ফিল করবা। তোমার জন্য যেটা বেস্ট সেটা তুমি পাবে।
মাথা ঘুরে, জান্নাত বলছে মাথা ঘুরে। সো এই যে মাথা ঘুরানো যাবে না, হ্যাঁ, এভাবে মাথা ঘুরলে কিন্তু হবে না। এতদিনের পর আর যদি পরীক্ষার হলে গিয়ে এমনি মাথা ঘুরে, তাহলে তো মাথায় কোনো কাজ করবে না। ঠিক আছে, অবশ্যই ট্রাই করতে হবে পরীক্ষার আগে সুস্থ থাকা। এই জন্য অনেকে কী করে, সারা বছর পড়ে না, কিন্তু পরীক্ষার আগে গিয়ে এত প্রেশার নেয়, এত পড়াশোনা করে, পরবর্তীতে মনে করো হলে যাওয়ার আগেই অসুস্থ হয়ে যায় এবং হচ্ছে ভয় কাজ করে এবং আনসার করতে পারে না সহজ সহজ কোশ্চেনগুলো। সো এটা করবা না, হ্যাঁ, এটা করবো না, ইউজ টু আর ট্রাই করো। ভাই আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে দেখতেছি। ভাই এখানে আমার ফোনে হচ্ছে এখানে ওয়াইফাই কানেক্ট করতে পারতেছি না, আর এখানে বাকি লেখাগুলো আসে নাই। ইয়োশরা চৌধুরী, তুমি আমাকে একটু নক করে, হ্যাঁ। ওকে, ও চট্টগ্রাম থেকে দেখতেছি, কেমন আছেন? তাহলে কোনো প্রশ্ন নাই। ওকে, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ ভালো আছে। ওকে, তাহলে এটা সবাই ক্লিয়ার। আশা করি এখান থেকে একটা কোশ্চেন তোমাদের কমন থাকবে এই স্ট্রাকচারের এবং তোমরা আনসার করতে পারবা। এখানে পরের প্রশ্নটা তাহলে তোমরা নিজেরা সলভ করবে, এটা নিয়ে আমি আর কোনো কথা না বলি। সো এটা তোমরা তাহলে একদম লক্ষ্মী স্টুডেন্টের মতো, হ্যাঁ, সুন্দর করে আনসার করে ফেলো, কোনো কথা নাই। আমি চুপচাপ বসে বসে দেখি যে কে কে আনসার করতে পারো। আনসার করো ফার্স্ট। আনসার করো দেখি। সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ডের বেশি লাগবে না। সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। ঠিক আছে, সবাই ট্রাই করি, সবাই। ফার্স্ট আনসার করো। সি নাম্বার, ঈশামণি হচ্ছে সি নাম্বার আনসার করছো। বাকি যারা আছি, ফার্স্ট সাবা বলছে 686 টাকা, গ্রেট, থ্যাংক ইউ। আশিক ইসলাম বলছো সি নাম্বার, ওকে গ্রেট। লুবানাও সি নাম্বার, তাহলে সবারটাই মিলতেছে, হোপফুলি সবাই কারেক্ট আনসার দিতেছো। রাখিও সি নাম্বার আনসার করছো, গ্রেট, মাশাল্লাহ। ওকে, তাহলে এবার দেখো কন্ডিশন কিন্তু অলমোস্ট সেম, এখানে কোনো চেঞ্জ আসে নাই। 2/10 9 and 30, 13 তারিখে বাকিতে বিক্রয় করছে, জুনের 16 তারিখে এত টাকা পণ্য ফেরত আসছে, এত তারিখে এত টাকা, তাহলে 750 টাকা, এখানে ফেরত আসছে 50 টাকা, তাহলে থাকে কত টাকা? 700 টাকা। এখন এই 700 টাকা আমরা দেখব 13 তারিখে হচ্ছে বিক্রি করছে, 23 তারিখে পাওনা পরিশোধ করছে, তাহলে 10 দিনের মধ্যে পরিশোধ করছে, কন্ডিশনে ছিল 10। ওকে, তাহলে সে কী করবে? 2% ভাটটা পাবে, যেহেতু 2, তাহলে 2% ভাটটা যদি পায় সে পাবে হচ্ছে 14 টাকা, তাহলে তাকে পরিশোধ করতে হবে কত টাকা? 714 মাইনাস করলে 686 টাকা তাকে দিতে হবে, বা 686 টাকা, এবং সরি সে পাবে কত টাকা? 686 টাকা, যেহেতু সে পণ্য বিক্রি করছে। ক্রয় করলে টাকা দিতে হতো, যেহেতু বিক্রি করছে সে টাকা পাবে, যেহেতু ক্রয় করছে টাকা কী করবে? পাবে। আর যদি হচ্ছে বিক্রি করছে যেন টাকা পাবে, এটা তার প্রাপ্ত। আর যখন যদি ক্রয় করতো তাহলে টাকা পরিশোধ করতে হতো। ঠিক আছে, এটা মনে রাখবা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, সো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখব, কোশ্চেন নাম্বার 37। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় মূলত কাদের জন্য? এটাও তোমরা নিজেরাই পারবা, তো আমি একটু লিখে দিচ্ছি। হিসাব বিজ্ঞানের শাখা তো তোমরা জানোই, শাখা হচ্ছে, হিসাব বিজ্ঞানের শাখা প্রধানত দুইটি। হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে দুইটি, তোমরা সবাই জানো, প্রধান শাখা হচ্ছে দুইটি। যেমন আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। এখানে এই ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানের মধ্যেই উৎপাদন বা হিসাব বিজ্ঞান অন্তর্ভুক্ত। তাহলে এটা তৈরি করা হয় বহিস্থ ব্যবহারকারীদের জন্য, আর এই ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান তৈরি করা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। কাদের জন্য? এটা তৈরি করা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। ঠিক আছে, গট ইট। 3টি দিবা না, দিবা কয়টা? 2টা। কয়টা দিতে হবে? 2টা। ওকে, তামান্না মিম হচ্ছে বি নাম্বার আনসার করেছে, থ্যাংক ইউ, গ্রেট। তাহলে 2টা হবে, বুঝতে পারছি। আর্থিক
ব্যবস্থাপনা, আচ্ছা আর্থিক বিবরণী, এটা একটা অংশ ছিল, আর একটা হচ্ছে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। হুম, তো আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা হয় বাহ্যিক ব্যবহারকারীদের জন্য, যাতে ব্যবসায়ের যারা তৃতীয় পক্ষ বাহ্যিক ব্যবহারকারী, যেমন মনে করে শেয়ার হোল্ডার, পাওনাদার, বিনিয়োগকারী, তারা যাতে হচ্ছে একটা ডিসিশন মেক করতে পারে যে প্রতিষ্ঠানে আসলে আমি বিনিয়োগ করে লাভবান হতে পারবো কিনা, প্রতিষ্ঠানের প্রিভিয়াসের আর্থিক অবস্থা কেমন ছিল, এই বছর কতটুকু তারা লাভ করতে পারছে, এই বছর তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, এই বিষয়গুলো যাতে জানতে পারে, এই জন্য হচ্ছে মূলত তোমার আর্থিক হিসাব বিজ্ঞান তৈরি করা হয়। আর ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান তৈরি করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা আছে তারা যাতে একটা সিদ্ধান্ত নিতে পারে, তার মানে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা যাতে একটা সিদ্ধান্ত নিতে পারে, এই জন্য ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান তৈরি করা হয়। ঠিক আছে, এখানে ব্যয় নির্ধারণ করা, হ্যাঁ, তারপর বাজেট প্রণয়ন করা, উৎপাদন ব্যয় নির্ধারণ করা, তারপরে হচ্ছে তোমার ব্যয় নিয়ন্ত্রণ করা, এইগুলো হচ্ছে মূল উদ্দেশ্য। ও, এটা এটা মনে আছে, এটা আমি পড়াইছিলাম শাবার রহমান। আচ্ছা, অনেক আগে, তোমাদের তো অনেক আগে ক্লাস নিয়েছি তাই না? জাফা ধরেছে নিখোঁজ বাজি, প্রদীপ বলে বাজি হিসাবে তথ্য নিয়ে আসো। এটা দ্বারা কিন্তু অন্যান্য ব্যবহারকারীগুলো মনে রাখতে পারবো, ও কিন্তু চমৎকার লিখে দিচ্ছে। তো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের অন্যান্য শাখা, অথবা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের প্রধান শাখা নয়। তো অন্যান্য শাখাগুলো মনে রাখার জন্য যে ও একটা টেকনিক লিখে দিছে, আফা ধরেছে নিখোঁজ বাজি, প্রদীপ বলে বাজি হিসাবে তথ্য নিয়ে আসো। ঠিক আছে, তার মানে আফা ধরছে নিখোঁজ বাজি, প্রদীপ বলে বাজি হিসাবে তথ্য নিয়ে আসো। এই যে আফার আতে হচ্ছে কি বলতো, আতে হচ্ছে কি আদালত কর্তৃক হিসাব বিজ্ঞান, ফাতে হচ্ছে ফান্ড হিসাব বিজ্ঞান, নিকোষের নিতে হচ্ছে কি নিরীক্ষা হিসাব বিজ্ঞান, কত হচ্ছে কর শাস্ত্র হিসাব বিজ্ঞান, শতে হচ্ছে সরকারি হিসাব বিজ্ঞান, নিকোষ বাজি বাতে হচ্ছে বাজেট হিসাব বিজ্ঞান, জিতে হচ্ছে জিম্মাদারি হিসাব বিজ্ঞান, আর প্রদীপের প্রতি হচ্ছে প্রজেক্ট হিসাব বিজ্ঞান। এই প্রত্যেকটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যান্য শাখা। ঠিক আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে প্রত্যেকটা কি হিসাব বিজ্ঞানের অন্যান্য শাখা। প্রশ্ন যদি আসে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের প্রধান শাখা নয়, পারবা না? যদি আসে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের প্রধান শাখা নয় বা নিচের কোনটি অন্যান্য শাখা, দেন আমরা একটা ম্যাথ সলভ করবো। এই ম্যাথটা যদিও আগের ক্লাসে সলভ করানো হয়েছে, তারপরে তোমরা যারা নতুন ক্লাস করতেছো তাদের জন্য আমি একটু সলভ করে দিচ্ছি। দেখো, এখানে আমি ডিটেলস আলোচনা করতেছি না, যেহেতু প্রিভিয়াস ক্লাস আমরা এটা দুইবার আলোচনা করছি। এটা হচ্ছে বই মূল্য, বই মূল্য, বহি মূল্য, পুস্তক মূল্য। ঠিক আছে, বই মূল্য এটা কি, এটা হচ্ছে একটা বই মূল্য, তাই না? এখানে বই মূল্য কত আছে, 51,030 টাকা, 51,030 টাকা। এখন দেখো এখানে দেওয়া আছে কি অবচয়ের হার। তো ক্রয় মূল্য 100% হলে এখান থেকে যদি আমি 10% অবচয় বাদ দিই, তাহলে 90%, এটা কি বই মূল্য। টাকা দেওয়া আছে কত বই মূল্যতে, এটা এটা পার্সেন্টেজে, তাহলে ক্রয় মূল্য কত 100। আমরা নর্মালি ক্রয় মূল্য থেকে বের করি বই মূল্য, ক্রয় মূল্য থেকে বই মূল্যে যাই। আর এবার কি করব, বই মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য যাবো, তাহলে উল্টে কাজ করতে হবে, 90 দ্বারা গুণ। দেখো এখানে বলছে 3 বছর পূর্বে, এই যে এখানে বলছে দেখো 3 বছর পূর্বে, 3 বছর, তাহলে 3 বছর আগে যেতে হবে ক্রয় মূল্য বের করতে হলে। তো 3 বছর আগে যেতে হলে কিন্তু তোমার 90 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে কয়বার, 3 বার। করলে কাটাকাটি করলে দেখবো যে 70,000 আসবে। ঠিক আছে, এভাবে কাটতে পারো, 2টা শূন্য কেটে দিলাম, এখানে একটা কাটলাম, এরকম হয় 567, তারপরে 63, আরেকটা 9 দ্বারা 7 নং 63, 70,000 টাকা। এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য, এই 70,000 টাকার নাম হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য। কি হামিদুর রহমান, তুমি তো ক্লাস শেষে আসছো, ক্লাস তো প্রায় শেষ, আগে 2টা ক্লাস করে নিবা হামিদুর। ফাতিহানুর 70,000 টাকা, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছি, বুঝতে পারছি? ওকে, সো পরবর্তী কোশ্চেন নাম্বার, নিম্নের কোনটি অবচয়ের পদ্ধতি? দেখো এখানে এটা কিন্তু হচ্ছে করোনার সময় জের পদ্ধতির একটা সূত্র। তো এটা থেকে, এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে ছিল, তো এটা থেকে তেমন একটা প্রশ্ন আসে না, এটা অ্যাপ্লাই করে বের করতে বলবে না তোমাকে, বাট অনেক সময় একদম সূত্রটা দিয়ে বলবে এটা কোন মেথড। তো এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের মেথড অথবা দ্বৈত জের মেথড। ঠিক আছে, ক্রমহ্রাসমান না থাকলে দ্বৈত জের দিবে তোমরা, দ্বৈত জের মেথড। গট ইট? ওয়ালাইকুম আসসালাম ভাই। তো এখানে তো বুঝোই, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, তার মানে বছরের সংখ্যা, এস হচ্ছে স্যালভেজ ভ্যালু,
আর সিতে হচ্ছে কস্ট, কস্ট মানে কি ক্রয় মূল্য। হ্যাঁ, দোয়া চাই, হ্যাঁ ইনশাল্লাহ ভাই দোয়া রইল। সো হোপফুলি ভালো কিছু হবে ইনশাল্লাহ। নেক্সট কোশ্চেন নাম্বার 40, কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি ক্রয় বিক্রয়কারীর কোম্পানির খতিয়ানে ও র্যাও মিলে কোন হিসাবটি থাকবে না? সো কালান্তিক মেথডে কোনটা থাকবে না? বিক্রিত পণ্যের ব্যয় থাকবে না। এখানে জাস্ট একটা মনে রাখো তাহলে হবে। আমরা জানি মজুদ পণ্যের মেথড কয়টা বলো তো? দুইটা, একটা হচ্ছে কালীন বা কালান্তিক, আরেকটা হচ্ছে নিত্য অবিরত। এখানে তিনটা হিসাব ব্যবহার করা হয়। বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ পণ্য, সমন্বিত ক্রয়। আর এখানে ব্যবহার করা হয় প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় ফেরত, ক্রয় বার্তা। আর উভয় মেথডে ব্যবহার করা হয়, উভয় বলতে দুইটার মধ্যেই যায়, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, এগুলা। তো জাস্ট এতটুকু মনে রাখবা যে নিত্যটা মনে রাখলে হবে। এটা হচ্ছে সনাতন পদ্ধতি, এটা হচ্ছে মজুদ পণ্যের সনাতন পদ্ধতি। যদি প্রশ্ন আসে সনাতন পদ্ধতি কোনটা, আর এই পদ্ধতিতে হচ্ছে হিসাবকাল শেষে গিয়ে আমরা পণ্যের হিসাব রাখি, ঠিক আছে? একদম বছর শেষে গিয়ে আমরা পণ্যের হিসাবটা পেয়ে থাকি। বাট এই যে নিত্য অবিরত দেখতেছো, এই নিত্য অবিরত মেথডে কিন্তু সাথে সাথেই পণ্যগুলোর হিসাব রাখা হয়। সাথে সাথে কি করা হয়? সাথে সাথেই হিসাব রাখা হয়, সাথে সাথে আমরা জানতে পারি পণ্য সম্পর্কে, ঠিক আছে? আর এই মেথডটা হচ্ছে আধুনিক পদ্ধতি। নিত্য অবিরত হচ্ছে মজুদ পণ্যের আধুনিক পদ্ধতি। মজুদ পণ্যের আধুনিক পদ্ধতি হচ্ছে নিত্য অবিরত, এবং এই মেথডে আমরা সাথে সাথেই পণ্যের হিসাব রাখি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তো এটা তোমরা নিজেরা পারবা। সো এটা তাহলে ঝটপট আনসার করে দেখি। এটা তোমরা নিজেরা পারবা। সেম কোশ্চেন দুইটা দিছি যাতে তোমরা হচ্ছে ভালো করে বের করতে পারো আনসারটা। এটা নিজেরা আনসার করো ফার্স্ট। ঈশা সবার আগে আনসার করছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে অবিরাম মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারীর কোম্পানিতে নিচের কোন হিসাব থাকে? এবার ডিরেক্টলি বলছে, কিন্তু এবার ডিরেক্টলি বলছে যে নিত্য অবিরততে কোন মেথডটা থাকবে, কোনটা থাকবে, এই মেথডে কোন পদ্ধতি এই পদ্ধতিতে কোন হিসাবটা থাকবে। আকশামণি কি বলছো? ওকে, তার মানে এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সবাই আনসার করতে পারছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো পরীক্ষার হলে গিয়ে এভাবেই হচ্ছে পারতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখানে একটু দেখব। দেখো অনলি জিএসটি ব্যাচ 2.0। সো এই কোর্সটি হচ্ছে যাদের স্বপ্ন গুচ্ছ অধিভুক্ত 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়, যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার, এবং যারা এই কোর্সে ভর্তি হবে তাদের জন্য কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং হচ্ছে তোমার পরবর্তীতে 7 কলেজ, এই দুইটা একদম ফ্রিতে থাকবে, এই কোর্সের সাথে পড়ানো হবে। হ্যাঁ, এবং বিশেষ করে আমরা হচ্ছে বেসিক ক্লাসগুলো, ফাউন্ডেশন ক্লাসগুলো তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব, যাতে করে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক একদম মজবুত করতে পারো। আর পাশাপাশি হচ্ছে আমরা লাইভ ক্লাস নিব, তোমরা যাতে যে সমস্যাগুলো হবে তোমাদের এটা সমাধান করতে পারো, এবং গুচ্ছর কোশ্চেন অ্যানালাইসিস করে লাইভ ক্লাসগুলো নিব, যাতে তোমরা কোশ্চেন প্যাটার্ন বুঝে প্রিপারেশনটা নিতে পারো। তো তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, এখন এই কোর্সটি ভর্তি হলে 2999 টাকার কোর্স মাত্র 1499 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, এবং এখান থেকে কিন্তু তুমি 3টা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিতে পারবা।
সরি গুচ্ছ অধিভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ের জন্য এবং পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি এবং 7 কলেজ, ঠিক আছে। সো এই সুযোগটা কিন্তু বারবার আসবে না, এবং তোমরা জানো যে অনেকে হতাশ হয়ে যায় যে প্রথমে এত এত পড়লাম, আমার এখানে হলো না, ওইখানে হলো না, এই পাবলিক বিশ্ববিদ্যালয় হলো না, এই জন্য হতাশ। বাট এটা কখনোই হওয়া যাবে না, তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে এবং এটা তুমি পাবে, ঠিক আছে। এই জন্য এখনও কি আছে, সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাতে হবে। ওকে, সো পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাও দ্রুত, এবং ডিটেলস জানতে চাইলে পেজে নক দিলে হবে অথবা ফোন করতে পারো। আর দেন হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন দেখবো, অপচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরগুলোতে সর্বনিম্ন মুনাফা দেখায়? এই জায়গাটা খেয়াল রাখবে, সর্বনিম্ন মুনাফা কখন বলছে, কখন মূলধন বলছে, কখন হচ্ছে তোমার অপচয় বলছে। তো বলছে মুনাফা কম দেখানো হয়। তা আমরা জানি যে অপচয়ের কোন মেথডে প্রথম বছর অপচয় বেশি হয়, অপচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছর অপচয় বেশি দেখানো হয়, কোন পদ্ধতিতে অপচয় প্রথম বছরে বেশি দেখানো হয়? এটা হচ্ছে ক্রমহ্রাসমান। এই যে দেখো, ক্রমহ্রাসমান অথবা দ্বৈত যে, এই মেথডে প্রথম বছরে অপচয় কি হয়, অপচয় হচ্ছে বেশি দেখানো হয়। কি হয়? বেশি দেখানো হয়, প্রথম বছরে বেশি দেখানো হয় অপচয়। তো অপচয় কি একটা ব্যয়? অপচয় কি বলতো? একটা ব্যয়। ব্যয় যত বেশি হবে, ব্যয় যত বেশি হবে মুনাফা তত কম হবে। তার মানে মুনাফা কম দেখানো হয় কোন মেথডে? এই দ্বৈতজের পদ্ধতি। যদি ক্রমহ্রাসমান দ্বৈতজের দুইটাই থাকে তাহলে তোমরা দ্বৈতজের এটাকে আনসার দিবা, ঠিক আছে। অনেকে এ নাম্বার আনসার করছো, হয়েছে, বাট দ্বৈতজেরটা একটু বেশি প্রায়, তাই না? যে অ্যাডমিশন টাইম অনেক কোশ্চেন থাকে না, যেমন তোমার কাছে মনে হবে দুইটি অপশনে কারেক্ট এখানে, সো তখন কিন্তু দেখতে হবে যে হুইচ ওয়ান ইজ ক্লোজ আনসার। সো তোমাকে হচ্ছে ফাইন করতে হবে কি, যে কোনটা হচ্ছে ক্লোজ, ওই আনসারটা দিতে হবে। হ্যাঁ, ওকে, তাহলে এটা হবে দ্বৈতজের। দেন আমরা দেখব এখানে 43 নম্বর কোশ্চেনটা, যে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বার্ষিক অপচয়ের হার কত? তো এইটার হার, বার্ষিক অপচয়ের হার বের করার সূত্র এটা সবাই পারবা, আমি জানি। বার্ষিক অপচয় হার এটা সবাই বের করতে পারবা সিম্পলি। আর যেমন ধরো 100% ম্যাথকাল, আর যেহেতু হচ্ছে ম্যাথড ক্রমহ্রাসমান এই জন্য 2 দ্বারা গুণ করতে হবে। তো 100% আছে এখানে, ম্যাথকাল কত? 20 বছর, 20 দ্বারা ভাগ করো, 2 দ্বারা গুণ করো, তাহলে 5 20 100, 10%। তাহলে অবচয়ের হার বের করলাম 10%। এই অবচয়ের হার বের করার আরেকটা সূত্র আছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে বার্ষিক অবচয় যখন তোমার ম্যাথকাল থাকবে না তখন কীভাবে বের করবা? বার্ষিক অবচয় অবচয়যোগ্য মূল্য ইন্টু 100, এই সূত্র দ্বারা বের করবা, ঠিক আছে। এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করবো তখন, ঠিক আছে সাবার রহমান, বুঝতে পারছি? 10% যদি ম্যাথকাল না থাকে তখন অবচয় হার বের করার সূত্র হচ্ছে বার্ষিক অবচয় অবচয়যোগ্য মূল্য ইন্টু 100, বার্ষিক অবচয় অবচয়যোগ্য মূল্য ইন্টু 100, ঠিক আছে। ওকে ওকে, সো মুভ অন দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 44। এখানে বলছে একটি পুরাতন সম্পত্তি বিক্রয় মূল্য থেকে কোন মূল্য বাদ দিলে বিক্রিত সম্পত্তিটির উপর অর্জিত আয় বের করা যায়? দেখো, অর্জিত আয় বের করা যায়, একদম কত সুন্দর একটা কোশ্চেন। কোশ্চেনটা একটু ঘুরাই পেঁচাই দিছে। আমরা যদি হচ্ছে আয় বা মুনাফা বের করি তাহলে সূত্রটা এমন ছিল না, বিক্রয় মূল্য মাইনাস কি বলতো, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য, এরকম না? তো বলছে একটি পুরাতন সম্পত্তির বিক্রয় মূল্য থেকে কোন মূল্য বাদ দিলে বিক্রিত সম্পত্তির উপর অর্জিত আয় বের করা যায়। তাহলে বিক্রয় মূল্য থেকে কোন মূল্য বাদ দিলে? এই বই মূল্য বাদ দিলে। তো বই মূল্য, তারপর এটার আরেকটা নাম হচ্ছে বহি মূল্য, হ্যাঁ, অথবা পুস্তক মূল্য। কি আছে? পুস্তক মূল্য। গট ইট? বই মূল্য, বহি মূল্য অথবা পুস্তক মূল্য। হ্যাভ ইউ গট ইট অর নট? মণি, আকাশা মণি, বি নাম্বার, ইয়েস এক্স্যাক্টলি, তামান্না মিম, বি নাম্বার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা তাহলে আজকে এখানে ক্লাসটি শেষ করতেছি। সো যাদের ড্রিম আছে গুচ্ছ অধিভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার, সো তোমরা আমাদের জিএসটি কোর্স 2.0 ভর্তি হয়ে যাও দ্রুত, এবং আগামীকাল ঠিক 8টায়, সো তোমাদের 7টায়, আগামীকাল
সন্ধ্যা 7টায় কিন্তু হিসাব বিজ্ঞান ক্লাস, তো সবাই যুক্ত হব, ঠিক আছে? আগামীকাল সেম সন্ধ্যা 7টায় হিসাব বিজ্ঞান ক্লাস। সো সবাইকে ক্লাসে জয়েন করার জন্য বলা হলো, হ্যাঁ, অনুরোধ করা হলো। এবং শুধু নিজে ক্লাস করব না, বন্ধুদেরকে নিয়ে আসবো ক্লাসে, যাতে তোমার সাথে সাথে তোমার ফ্রেন্ডরাও যে স্বপ্ন নিয়ে পড়াশোনা করতেছে পাবলিকিয়ান হওয়ার, সো সেই ডিমটা পূরণ করতে পারে, ঠিক আছে? সো ইনশাআল্লাহ তোমরা কেউ হতাশ হবে না, শেষটা সবার অনেক সুন্দর হবে। যেটা দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাবা মার দোয়া নিতে হবে, আল্লাহর কাছে বারবার চাইতে হবে, ঠিক আছে? পরিশ্রমের পাশাপাশি তোমার হচ্ছে লাকটাও ফেভার করতে হবে। সো দোয়া অনেক বেশি কাজে লাগে। দিন শেষে মনে রাখবা, তুমি সাকসেস হলে তোমার মুখে যেমন হাসি ফুটবে, তোমার বাবা মাও কিন্তু তখন হাসবে, ঠিক আছে? খুশি হবে। সো অবশ্যই বাবা মাকে খুশি করতে হবে, বাবা মায়ের মুখে হাসি ফোটাতে হবে, ঠিক আছে? দিন শেষে তোমার সফলতা মানে তোমার বাবা মায়ের সফলতা, এবং তারা কিন্তু এটাই ভাবে। ওকে, সো হোপফুলি ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আর কয়েকটা দিন, সময় অনেক দ্রুত চলে যায়, দেখবো তোমরা পাবলিকিয়ান হয়ে গেছো, এবং তোমরা যে স্বপ্ন নিয়ে পড়াশোনা করতেছো রাবিয়ান হওয়ার জন্য, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় রাবিয়ান। সো ইনশাল্লাহ তোমরাও রাবিয়ান হতে যাচ্ছ খুব শীঘ্রই, ঠিক আছে? এবং আমরা ইনশাল্লাহ ট্রাই করব একদম তোমাদের শেষ 23 তারিখ পর্যন্ত ক্লাস নেওয়ার। যদিও আমরা যে রুটিনটা পাবলিশ করছি এখানে তোমরা জানো বা কোথা থেকে ক্লাসগুলো করতে পারবো, পেজে আছে ভাই, পেজে আছে, পেজ থেকে করতে পারবা। তো 23 তারিখে নিয়ে আসবো, 24 তারিখের ক্লাসটা আমাদের ভুল হয়ে গেছে টাইপিংয়ে, ঠিক আছে? সো হোপফুলি আমরা একদম শেষ দিন পর্যন্ত থাকবো। এবং যাদের সেন্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আমি তো ক্যাম্পাসে থাকি এবং ক্যাম্পাসে আমাদের টিমও থাকবে হোপফুলি, এটা আমি অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো হতাশ হওয়ার কিছু নয় ভাইয়া, দিন শেষে বেস্ট কিছু তোমরাও পাবে। ওকে, এবং উদ্দেশ্যটা যদি সৎ থাকে কেউ তোমার সাকসেস ফিরাতে পারবে না। আর যারা হচ্ছে তোমার নিয়ে অনেক সমালোচনা করতেছে, অনেক কথা বলতেছে, হ্যাঁ, পিডিএফ কোথায় দিয়েছেন ভাইয়া? সো পিডিএফটা হচ্ছে পেজে নক দিলেই পাবে। আর যারা আমাদের আরিউ ব্যাচ আছে, তোমরা তো আমাদের গ্রুপে অথবা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, এখান থেকে নিতে পারবা, ঠিক আছে? অথবা পেজে চাইলেও তোমাকে দিয়ে দিব, সমস্যা নাই। সো উইশ অল দ্য বেস্ট এভরিওয়ান। সো পিছে লোকে কিছু কথা বলে, পাশে লোকে কিছু কথা বলে, এগুলো কানে নেওয়া যাবে না। সো সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স, ঠিক আছে? সো দেখাই দিবা তোমরা, সাকসেস ইউজুয়ালি কাম টু দোজ হু আর টু বিজি টু লুকিং ফর ইট, ঠিক আছে? সো সাকসেস হওয়ার জন্য এটা নিয়ে পড়তে হবে এবং এটার সাথে লেগে থাকতে হবে। পেজে নক দিলে পাবে, এবং যারা পেজ বেছে না তারা হচ্ছে আমাদের পেজে নক দিলে পাবে, আর যারা পেজ বেছে তারা তো আমাদের গ্রুপে পাবে অথবা ওয়েবসাইটেই পাবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি, হ্যাঁ? দোয়া রইলে সবার জন্য। আপনাদের খুঁজে পাই না, লুহান আক্তার, সো খুঁজে পাবে না কেন? অবশ্যই খুঁজে পাবে। সো ক্যাম্পাসে থাকবো, আমরা একটা প্লেসের স্পেসিফিক একটা প্লেসের কথা বলে দিব, তো সেখানে আমরা থাকবো, তোমরা পরীক্ষা শেষ করে চলে আসবা, ঠিক আছে? জানবো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, এবং তোমাদের সাথেও কিছু গল্প আড্ডা হলো। আমরা তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্লাস নেই, তাই না? এই যে ক্যামেরা, সো আমার মনে হয় না যে আমি ক্যামেরার সামনে, আমার মনে হয় যে আমার স্টুডেন্ট আমার সামনে আছে, তাদের সাথে কথা বলতেছি, তাদের প্রবলেম হলে সেটা দেখতেছি। আচ্ছা, ওয়েবসাইটে দেখবো রে, আচ্ছা দেখবো নে, মানে গা সারা একটা ভাব, এখন পিটাতে মন চায়, এমন গা সারা ভাব করলে চলবে না। তো যে আমি ওয়েবসাইটে দেখবো এবং ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে পড়বো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকি ভাইয়া পুরা। সো কার কোনো কোয়েশ্চেন আছে? তোমার যারা ফ্রেন্ড আছে ওদেরকে নিয়ে আসবা ক্লাসে, ওকে? সবাই যাতে ক্লাসগুলো করতে পারে। আর আমাদের জিএসটি 2.0-তে ভর্তি চলছে, এখানে দেখবা যে আসলে যারা ভর্তি হয় নাই বা যাদের স্বপ্ন আছে গুচ্ছ অধিভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার, অথবা 7 কলেজে পড়ার, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার, তো তাদের জন্য কিন্তু গ্রেট অ্যান্ড গোল্ডেন একটা অপরচুনিটি, ঠিক আছে? গ্রাব করতে হবে, যেই সুযোগটা আসবে ওই সুযোগটাকে ধরতে হবে। ওকে, থ্যাংক ইউ ফাতিহা নূর, থ্যাংক ইউ ভাইয়া।